আমরা প্রতিদিন বাংলা ভাষায় কথা বলি তাই না? কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই যে এত সুন্দর করে আমরা কথা বলি এর পেছনের নিয়মগুলো কি? আজ আমরা বাংলা ব্যাকরণকে ঠিক সেইভাবেই দেখব, মানে কোনো কঠিন নিয়মের বই হিসেবে না, বরং ভাষার মূল সংবিধান হিসেবে ভাবা যায়। তো ভাষার সংবিধান, এই ধারণাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিন্তু এর গভীরে যাওয়ার জন্য চলুন আগে একটা মূল প্রশ্ন করা যায়। ভাষার কি আসলেই নিজস্ব কোনো সংবিধান থাকতে পারে? মানে এমন কোনো নিয়মকানুন যা এর পুরো গঠন, শৃঙ্খলা, এমনকি সৌন্দর্যটাকেও নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, পারে। আর সেটার নামই হলো ব্যাকরণ। ব্যাপারটা অনেকটা এরকম, একটা দেশের সংবিধান যেমন দেশের সব আইনকানুন আর কাঠামো তৈরি করে দেয়, ঠিক সেরকমই ব্যাকরণ একটা ভাষার ভেতরের শৃঙ্খলাটাকে খুঁজে বের করে তাকে একটা সুন্দর গোছানো রূপ দেয়। এবার দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হলো ব্যাকরণ শব্দটার মধ্যেই কিন্তু এর আসল পরিচয় লুকিয়ে আছে। এটা একটা সংস্কৃত শব্দ যার মানে হলো বিশেষভাবে বিশ্লেষণ। এর গঠনটা খেয়াল করুন, বি, আ, ক্রি আর অন, মানে শব্দটার জন্মই হয়েছে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করার জন্য। দারুণ না? এই বিশ্লেষণের ধারণাটাকেই খুব সুন্দর করে তুলে ধরেছেন ড. সুকুমার সেন। উনি বলেছেন যে বইয়ে ভাষার বিচার আর বিশ্লেষণ করা হয় সেটাই ব্যাকরণ। এখানে বিচার মানে কিন্তু শুধু ভুল শুদ্ধ ধরা নয়, ভাষার গঠনটা কেমন সেটাই আসলে বিশ্লেষণ করা। আবার দেখুন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টাকে দেখেছেন আরেকটু অন্যভাবে, আরেকটু প্রায়োগিক দিক থেকে। তার মতে, যে শাস্ত্রটা জানলে একটা ভাষাকে শুদ্ধভাবে লেখা, পড়া আর বলা যায়, সেটাই হলো ব্যাকরণ। তার মানে কি দাঁড়ালো? ব্যাকরণ একদিকে যেমন ভাষাকে বিশ্লেষণ করে, তেমনি অন্যদিকে এর শুদ্ধ ব্যবহারের পথটাও দেখিয়ে দেয়। আচ্ছা, তাহলে তো বোঝাই যাচ্ছে যে ব্যাকরণ হলো ভাষার সংবিধান। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সংবিধানের মূল অধ্যায়গুলোকে কি? মানে ঠিক কোন কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়? বাংলা ব্যাকরণের আলোচনার মূল বিষয় বা ভিত্তি হল চারটি। হ্যাঁ, মাত্র এই চারটি স্তম্ভের ওপরেই কিন্তু আমাদের ভাষার পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। আর এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে দেখানো হয়েছে সেই চারটি মূল ভিত্তি। এগুলো হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আর সবশেষে অর্থতত্ত্ব। চলুন এবার এক এক করে প্রত্যেকটা বিষয়কে একটু কাছ থেকে চেনা যাক। সবার প্রথমে আসা যাক ধ্বনিতত্ত্বে। ভাষার একদম ক্ষুদ্রতম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একক কি? ধ্বনি, তাই না? ধ্বনিতত্ত্ব ঠিক এই ধ্বনি নিয়েই কাজ করে। ধ্বনিতত্ত্ব মূলত আলোচনা করে ভাষার বিভিন্ন ধ্বনি, সেগুলোর সঠিক উচ্চারণ, ধ্বনির পরিবর্তন বা সন্ধির মতো বিষয়গুলো নিয়ে। সোজা কথা বলতে গেলে ভাষা তৈরির যে কাঁচামালগুলো আছে, মানে শব্দ বানানোর জন্য যে বর্ণ বা ধ্বনি দরকার হয়, তার সবকিছুই ধ্বনিতত্ত্বের আওতায় পড়ে। যেমন ধরুন নত্ব ও সত্যবিধান, এই নিয়মগুলোই তো আমাদের বলে দেয় কোন বানানে মূর্ধন্য ন হবে আর কোথায় মূর্ধন্য স হবে। বেশ, ধ্বনি তো হল ভাষার কাঁচামাল। কিন্তু এই কাঁচামাল ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ, বাক্য আর নানান ধারণা তৈরি হয় কিভাবে? ব্যাকরণের বাকি তিনটি ভিত্তি ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর দেয়। এই স্লাইডটা একবার দেখুন, এখানে পুরো ব্যাপারটা খুব সুন্দর করে ধাপে ধাপে দেখানো হয়েছে। প্রথমে হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটা শব্দের গঠন নিয়ে কাজ করে। ধরুন হার একটা শব্দ, কিন্তু এর আগে যেই উপসর্গটা যোগ করা হলো, অমনি এটা হয়ে গেল উপহার, আর অর্থটাও পুরো বদলে গেল। এরপর আসে বাক্যতত্ত্ব। এটা শব্দগুলোকে ঠিকঠাক মতো সাজিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করে। যেমন আমরা বলি আমি ভাত খাই, যদি বলি ভাত আমি খাই, শব্দগুলো কিন্তু একই থাকলো, কিন্তু পদের ক্রমটা বদলে যাওয়ায় অর্থের জোটটাও একটু বদলে গেল। আর একদম শেষে আছে অর্থতত্ত্ব। এটা বাক্যের আসল বা গভীর অর্থটা বিশ্লেষণ করে। যেমন ধরুন বাগধারা মাথা খারাপ, এর আক্ষরিক অর্থ তো ব্যাড হেড নয়, তাই না? এটা একটা বিশেষ অবস্থাকে বোঝায়। তাহলে পুরো প্রক্রিয়াটা কি দাঁড়ালো? ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, আর বাক্য থেকে অর্থ। একদম গোছানো একটা সিস্টেম। অবশ্য এই চারটি মূল ভিত্তির বাইরেও আরও কিছু বিষয় আছে, যেমন অভিধানতত্ত্ব, ছন্দ, অলঙ্কার। এগুলোও কিন্তু ব্যাকরণের আলোচনারই অংশ। এগুলো ভাষাকে আরও সুন্দর, আরও সমৃদ্ধ করে তোলে। তো আমরা ব্যাকরণের গঠনটা তো মোটামুটি বুঝলাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই এত নিয়মকানুন, এত কিছু জানার আসলে কোনো দরকার আছে কি? কারণ প্রতিদিন কথা বলার সময় আমরা তো আর এত কিছু ভেবে বলি না, তাই না? তাহলে ব্যাকরণ পড়ার আসল দরকারটা ঠিক কোথায়? এর বেশ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে। ১ নম্বর হলো, ভাষাকে একেবারে শুদ্ধভাবে বলতে, লিখতে বা পড়তে হলে ব্যাকরণের জ্ঞানটা কিন্তু লাগবেই। ২ নম্বর, সাহিত্যের আসল রসটা বুঝতে হলে, মানে শব্দের গভীর অর্থ আর বাক্যের ভেতরের কারুকাজটা ধরতে হলে ব্যাকরণ আমাদের দারুণভাবে সাহায্য করে।
3 নম্বর কারণটা হলো এটি ভাষার যে একটা আদর্শ রূপ আছে সেটাকে রক্ষা করে। আর সবশেষে ব্যাকরণ পড়লে আমরা আমাদের ভাষার ভেতরের নিয়মকানুন, এর উৎস আর সময়ের সাথে সাথে এর বিবর্তনের ইতিহাসটাও জানতে পারি। আচ্ছা, আজকের এই পুরো আলোচনার পর একটা প্রশ্ন কিন্তু ভাবার মতো। ভাষার এমন কোনো নিয়মটা আছে যেটা নিয়ে ভাবলে সবচেয়ে বেশি অবাক লাগে? সেটা কি সন্ধির ওই সব প্যাঁচানো নিয়ম, নাকি সমাসের বিশাল জগৎ? কে জানে, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো ভাষার কোনো এক নতুন দিকের দরজা খুলে যেতে পারে।